রাত তখন ঠিক 10:30। আকাশে চাঁদ নেই, শুধু মেঘের গায়ে লেপ্টে থাকা অদ্ভুত আলো চারধারে ধোঁয়াশা সৃষ্টি করেছে। শেওড়া বনের ফাঁকে ফাঁকে একটা দুটো তাল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন কেউ আড়াল থেকে তাকিয়ে আছে। সন্ধ্যার পর গ্রামের চারপাশটা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে উঠেছে, আর এই নিস্তব্ধতার ভেতরে মাঝে মাঝেই একটা শেয়ালের ডাক ভেসে আসছে সেই শেওড়া বনের ভেতর থেকে। আর মাঝে মাঝে হাওয়ার দমকে শেওড়া গাছের পাতায় পাতায় এক অদ্ভুত ফিস ফিস শব্দ হচ্ছে। সৌমেন শহরের ব্যস্ততা ছেড়ে একটু শান্তি খুঁজতেই নবগ্রামের এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এসেছে মাত্র 2 দিন হলো। এখানে তার মামার পুরনো বাড়ি, একটা দোতলা ভাঙাচোরা জমিদার বাড়ি, চারদিকে আগাছা আর জঙ্গলে ঢাকা। এই বাড়ির পেছনেই সেই শেওড়া বন। প্রথম দিন থেকেই গ্রামের লোকজন তাকে সাবধান করেছিল। বুড়ো হরেকৃষ্ণ বলেছিল, ওই বনের দিকে সন্ধ্যার পর যেও না বাবু, ওখানে মানুষ থাকে না। সৌমেন হেসেই উড়িয়ে দিয়েছিল, এসব কুসংস্কার সে মানে না। কিন্তু দ্বিতীয় রাতেই তার ঘুম ভেঙে যায় একটা শব্দে। যেন কেউ গান গাইতে গাইতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে আসছে। সে বিছানায় উঠে বসে। চারিদিকে অন্ধকার, বাতাস নেই, তবু জানালার পর্দা কাঁপছে। সে টর্চটা জ্বালালো। ঠিক তখনই সে দেখল দেয়ালে একটা ছায়া নড়ছে। কিন্তু ঘরে তো সে একাই। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা আধ খোলা। বাইরের লম্বা করিডোরটা নিশ্ছিদ্র অন্ধকারে ছেয়ে আছে। মাথার দিকের জানালা দিয়ে হালকা আলো ঢুকে ঘরটাকে আলো আঁধারি করে তুলেছে। হঠাৎ কানে ফিসফিসে একটা শব্দ পেল সৌমেন। ও চমকে উঠে চারিদিকে তাকালো। ওর গলা শুকিয়ে গেছে। কে? কোনো উত্তর এলো না। আবারও, সৌমেন, বাইরে এসো। এইবার শব্দটা যেন বাড়ির পেছন দিক থেকে আসছে, সেই শেওড়া বনের দিক থেকে। অদ্ভুত এক টান অনুভব করল সৌমেন। যেন কেউ তাকে ডাকছে। গলাটা অচেনা অথচ পরিচিত। সে টর্চ হাতে বেরিয়ে পড়ে সেই শব্দের উৎসের দিকে। বাড়ির পেছনের দরজা খুলতেই ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগল। সামনে সেই শেওড়া বন, কালো, ঘন আর অদ্ভুত নীরব। কিন্তু সেই নীরবতার মাঝেও কেমন এক ফিস ফিস শব্দ ভেসে আসছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল সেই দিকে। মাটিতে শুকনো পাতা পায়ের নিচে মচমচ শব্দ সৃষ্টি করছে। গাছগুলো এত ঘন যে আকাশটাই দেখা যাচ্ছে না ঠিক মতো। টর্চের আলোয় শুধু গাছের কাণ্ড আর তার ছায়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বাবারে, কি জোর লাগলো রে বাবা।
হঠাৎ কিসে একটা পা আটকে সৌমেন পড়ে গেল। উঠে দাঁড়িয়ে সামনের দিকে আলো ফেলতেই ও দেখল সামনে একটা পুরনো কুয়ো। কুয়োটার চারপাশে শেওড়া গাছগুলো যেন মাথা নত করে দাঁড়িয়ে আছে। সৌমেন ধীরে ধীরে এগিয়ে গেল কুয়োটার দিকে। কুয়োর কাছে ভেতরে উকি দিতেই ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। সেই বাতাসের সাথে মিশে আছে একটা হাসির শব্দ। কে? সৌমেন কাঁপা গলায় জিজ্ঞাসা করল। হঠাৎই হাসিটা থেমে গেল। তারপর খুব ধীরে একটা কণ্ঠস্বর শুনতে পেল সৌমেন। সৌমেন, এসো এসো আমার কাছে। সৌমেনের বুকের ভেতর কেঁপে উঠল ও টর্চের আলোটা কুয়োর ভেতরে ফেলল। প্রথমে কিছুই দেখা গেল না, শুধু অন্ধকার। তারপর ধীরে ধীরে একটা মুখ ভেসে ওঠে কুয়োর জলে। মুখটা ফ্যাকাশে ভেজা, চোখ দুটো বড় বড় করে খোলা, চুলগুলো জলের মধ্যে ভাসছে। মেয়েটা তাকিয়ে আছে সৌমেনের দিকে। ওর বুকের ভেতরে কেঁপে উঠল। এত প্রচন্ড শীতেও ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। হঠাৎ মেয়েটা হাত বাড়িয়ে দেয়, লম্বা, অস্বাভাবিক লম্বা হাত। মেয়েটা কুয়োর ভেতর থেকে উপরে উঠতে থাকে, ঠিক ঠিক টিকটিকির মতো। ভয়ে সৌমেন পিছিয়ে যায়। তুমি কে? মেয়েটার ঠোঁটে এক অদ্ভুত হাসি। তুমি ভুলে গেছ? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সৌমেনের মাথার উপর দিয়ে যেন ঝড় বয়ে যায়। হঠাৎ হঠাৎ তার মনে পড়ে গেল ছোটবেলায় সে একবার এই গ্রামে এসেছিল। তখন সে আর এই গ্রামেরই এক মেয়ে নাম মিঠি, ওরা একসাথে খেলতো। খেলতে খেলতে একদিন এই বনের দিকেই ওরা এসেছিল, ঠিক এই কুয়োর ধারে। ঠিক তখনই মিঠি বলল, চলো কুয়োর ভেতরে দেখি কি আছে। সৌমেন ভয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু মিঠি সে আর ফেরেনি। পরদিন খবর এসেছিল মিঠি নাকি কুয়োতে পড়ে মারা গেছে। সৌমেনের শ্বাস বন্ধ হয়ে আসে। তুমি মিঠি? মেয়েটার হাসি আরো আরো চওড়া হয়ে গেল। এতদিন পর চিনলে? হঠাৎ চারপাশের গাছগুলো কাঁপতে শুরু করে। হাওয়ার দাপট বেড়ে গেল। পাতার শব্দ যেন এখন হাজার মানুষের ফিসফিসে পরিণত হয়েছে। তুমি আমাকে ফেলে পালিয়ে গিয়েছিলে। মিঠির কণ্ঠস্বর বদলে যায়, ভারী হয়ে ওঠে। সৌমেন পেছোতে থাকে। আমি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমি একা অন্ধকারে ডুবে গিয়েছিলাম। মিঠির চোখ দুটো লাল হয়ে ওঠে। হঠাৎ হঠাৎ সেই হাতটা আরো লম্বা হয়ে সৌমেনের দিকে এগিয়ে এলো। সৌমেন কোনো কিছু না ভেবে দৌড়াতে লাগলো। তখনও পেছন থেকে হাসির শব্দটা ভেসে আসছে। পালিয়ে যাবি কোথায়?
সৌমেন প্রাণপণে দৌড়াতে থাকে বাড়ির দিকে, কিন্তু যতই দৌড়ায় পথ যেন আর শেষ হয় না। শেওড়া বন যেন তাকে ঘিরে ফেলেছে। সৌমেন দেখল গাছগুলো ওর কাছে এগিয়ে আসছে। সৌমেনের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সৌমেন থেমে যায়। সামনে আবার সেই কুয়ো, কিন্তু সে তো অন্যদিকে দৌড়াচ্ছিল। সৌমেন অনুভব করল পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে পড়ল। এইবার আর পালাতে পারবে না। সৌমেন ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। সৌমেন দেখল মিঠি তার সামনে দাঁড়িয়ে। এইবার কুয়োর ভেতরের সেই ভেজা বিকৃত মুখ নয়, বরং ছোটবেলার সেই চেনা মুখ, কিন্তু চোখ দুটো ফাঁকা কালো। সে হাত বাড়ায়। চলো, এইবার আমরা একসাথে থাকবো। সৌমেন চিৎকার করে, সে দৌড়াতে থাকে, কিন্তু আর দৌড়াতে পারল না। সেই হাতটা তার গলা চেপে ধরেছে। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে খুঁজতে বেরোয়। বাড়ির পেছনের বনে সেই পুরনো কুয়োর পাশে তারা শুধু একটা টর্চ খুঁজে পায়। কুয়োর ভেতরে তাকিয়ে কেউ আর নিচে নামার সাহস পায় না। তবে মাঝে মাঝে গভীর রাতে যখন হাওয়া থেমে যায়, শেওড়া বনের ভেতর থেকে এখনো শোনা যায়